বলেছিলাম এবং আপনাদের এখনো ঘটনা ঘটেছে সেই আসলে তদন্ত না করে বা এর পরবর্তী ধাপগুলো অতিক্রম না করে জানানো কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এই আগুন যদি নির্বাপনে সম্পূর্ণরূপে নির্বাপনে না আসা পর্যন্ত আসলে সূত্রপাত বা কি হয়েছিল সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো সম্ভব নয়। তেমনটি কিন্তু তারা আমাদেরকে বলেছে। তারা আশাবাদ ব্যক্ত করেছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই আগুন নির্বাপনে চলে আসবে। তেমনটি যেমন তারা আশাবাদ ব্যক্ত করেছে, ঠিক সেই পাশাপাশি আমরা দেখেছি যে সচিবালয়ে এই রাত 1:52 যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ফায়ার সার্ভিসের 19টি 7 নম্বর ভবনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বলা যায় মন্ত্রণালয় রয়েছে এবং বলা যায় এই আগুন লাগার ঘটনা ঘটে এবং ইতিহাসে এমন ঘটনার নজির খুব কমই রয়েছে বাংলাদেশে। এবং আমরা জানি এখানে একজন আহত হয়েছেন এবং এই ফায়ার ফাইটারের কথা বলছিলাম যিনি রংপুরের রিটাপুকুরের বলতে চাই নয়, যিনি দেশের জন্য এই আগুন নিভাতে এসে রাস্তা পার হতে যে ট্রাক চাপায় নিহত হন। এবং এই যে কিছুক্ষণ আগে তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি বলা যায় ব্রিফিং করেছেন। তারা যেটি বলেছে 6, 7, 8, 9 তলায় আগুন ধরেছে, অর্থাৎ 7 নম্বর 6, 7, 8, 9 4টি তলায় আগুন পড়েছে এবং সেই সাথে বলছে সবগুলোই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ বুঝতে পারছেন যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন ক্ষয়ক্ষতি, সেটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য ক্ষতির বিষয়। তবে সেটি কতটা সেটি বোঝা যাবে পুরোপুরি আগুন নির্বাপন এবং তারপরে যারা ঊর্ধ্বতন রয়েছেন তারা যখন এই বিষয়টি নিয়ে কথা বলবেন তখনই মূলত বোঝা যাবে। তবে ব্রিফিংয়ে যেটি জানানো হয়েছে বিদ্যুৎ থেকে এই আগুনের যে ঘটনা সেটি হতে পারে এবং যেহেতু পুরোপুরি নির্বাপন হয়নি সেক্ষেত্রে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। যদিও আমরা এখন থেকে একটি ভবনে একটি কক্ষে এখনো জানালা দিয়ে দূর থেকে বোঝা যাচ্ছে যে ভিতরে এখনো আগুনের লেলিহান শিখা সেটি রয়েছে এবং 5.5 ঘন্টায় যখন আগুন পুরোপুরি নির্বাপন করা যায়নি তখন ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, 2 প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন অর্থাৎ বিজিবি সদস্য এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা তাদেরকে ফায়ার সার্ভিসকে সহায়তা করার জন্য তারা ইতিমধ্যে এখানে তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং 20টি ইউনিট কাজ করছে এখন পর্যন্ত। এবং এই ট্রাক চাপায় যিনি ফায়ার ফাইটার দমকল কর্মী যিনি মারা গেছেন তিনি ট্রাক চাপার পর তাকে হাসপাতালেও ভর্তি করানো হয়, যদিও শেষ পর্যন্ত তার গুরুতর আহত হওয়ার কারণে তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। এবং এই যে ঘটনা সেটি আসলে রাত থেকেই উদ্বেগ বাড়ছে মানুষের এবং একেবারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এমন একটি জায়গা। আমরা একটু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যারা আছে তাদের সাথে যখন কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা প্রাথমিকভাবে মূলত ধারণা করছে যে এটি বৈদ্যুতিক কোনো গোলযোগের কারণে বিদ্যুৎ থেকে মূলত এটি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু পুরোপুরি আগুন নির্বাপন হয়নি সেক্ষেত্রে তারা শেষ কি হচ্ছে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। কিংবা আপনাকে আমি যেটি বলেছিলাম যে এই মন্ত্রী পরিষদ বিভাগের যে ওয়েবসাইট রয়েছে সেখানকার তথ্য মতে এই সচিবালয়ের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হলো যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। অর্থাৎ এই যে অবস্থা বুঝতে পারছেন এবং আমরা কাজ ভাঙার শব্দ পাচ্ছি। অর্থাৎ যেসব ভবন, যেসব কক্ষে এখন পর্যন্ত ভেতরে ঢুকতে সক্ষম হননি
তাই সেসব জায়গার আয়না ভেঙে আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ভেতরে প্রবেশের যে একটি চেষ্টা এবং আগুন নির্বাপনের যে একটা অবস্থা সেটি তারা চেষ্টা করছেন। এবং এই যে আমরা যেটি দেখছি রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ যে ভবন, সেই গুরুত্বপূর্ণ ভবনে এমন একটি ঘটনা যেটি আসলে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষের মধ্যে। আমরা এখানে আপনাদের একটু দেখাতে চাই একেবারে সামনের যে এখন অবস্থা সচিবালয়ের সামনে আমরা যেটি দেখছি আইন শৃঙ্খলা যে পরিস্থিতি যেটি বলছিলাম, বিজিবি, সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনী রয়েছে তাদেরকে এখন এখানে মোতায়েন বাড়ানো হয়েছে, এপিবিএন রয়েছে। এবং এই আগুন নিভাতে গিয়ে সচিবালয় দক্ষিণ দিকের 1 নম্বর ফটকের সামনে রাস্তায় ট্রাক চাপা একজন নিহত হয়েছে, যেটি আমি কিছুক্ষণ আগেও বলছিলাম। অর্থাৎ এবং এই যে এমন একটি জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলা যায়, যেখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব নথিগুলো এখানে রয়েছে। এখন সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কিংবা সেগুলোর কি অবস্থা সেটি আসলে এখনই জানানো যাচ্ছে না। এখন পর্যন্ত যেহেতু অফিসিয়ালি কিছু জানানো হয়নি, সেক্ষেত্রে আমরাও সেটি বলতে পারছি না নিশ্চিত করে ভেতরের কি অবস্থা। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে ভেতরে আসলে ফায়ার ফাইটার নির্দিষ্ট কর্মীরা ছাড়া আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। এবং সচিবালয়ের যতগুলো গেট রয়েছে সেগুলোকে বন্ধ রাখা হয়েছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ভেতরে থেকে এবং বাইরে থেকে যে চেষ্টা সেটি কিন্তু চালানো হচ্ছে। আমরা দমকল কর্মীদেরকে দেখি বাইরে থেকে তাদের ক্রেনে করে পানি ছিটানোর যে ব্যবস্থা সেটি দেখা যাচ্ছে এবং পানি ছিটানোর যে কাজ সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং এই সচিবালয়ের প্রত্যেকটি কক্ষে কিন্তু আমরা দেখছি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি রয়েছে। এবং এই বৈদ্যুতিক গোলকের কারণে কোনো একটি কক্ষে আগুনও লাগে, এই আগুনটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু এসির বিস্ফোরণ কিন্তু একটি বড় ভূমিকা রাখতে পারে। অর্থাৎ ভূমিকা বলছি এটিকে বলা যায় যে আমরা নানা সময় দেখেছি এসি বিস্ফোরণের কারণে কিন্তু বড় বড় ক্ষয়ক্ষতি হতে। অর্থাৎ এই যে একটি ভবন, একটি কক্ষে প্রথমত আমরা যখন আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেছি, তারা যখন এসেছিল তখন একটি কক্ষে আগুন ছিল এবং একটি কক্ষ, দুটি কক্ষ, তিনটি কক্ষ এবং এই পুরো ভবনের যে পাশাপাশি পাশাপাশি 3-4টা হয়েছে, মাঝখান দিয়ে আমরা দেখেছি আবার কিছু ভালো, কিন্তু আবার আগুনের বিষয়টি দেখা যাচ্ছে। অর্থাৎ এসির যখন বিদ্যুৎ গোলযোগ হয় তখন এসির যদি বিস্ফোরণ ঘটে কিন্তু আসলে ভয়াবহ রূপ নিতে পারে। এবং কতটা ভয়াবহ রূপ নিতে পারে আমরা সাম্প্রতিক সময়ে অনেকগুলো এবং 2023-24 সালে আমরা অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা তখন দেখতে পেয়েছি। এবং এই যে দেখতে পাওয়া এবং তখন দেখেছি এসি বিস্ফোরণ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এবং আমরা যেটি দেখছিলাম যে এই যে সচিবালয়ে 5.5 ঘন্টার যে আগুন তখনও নিয়ন্ত্রণে আসেনি। আমাদের সহকর্মী সেই মাঝরাত থেকে যখনই আমরা দমকল কর্মীরা যখনই খবর পেয়েছে এবং দমকল কর্মীদের খবর পাওয়ার পরে আমরা সংবাদকর্মীরা যখন খবর পেয়েছি তখন এখানে আমাদের সহকর্মী যারা সারা রাত এখানে কাজ করছেন দেখেছেন এবং পুরো বিষয়টি আমাদের সহকর্মী বায়েজিদ সাদ, সে একেবারে শুরু থেকেই আপনি বোধহয় এখানে আসেন, আপনি যখন এখানে আসেন তখন এখানে কি দেখতে পেয়েছেন এবং স্থানীয় কিংবা এখানে পথচারী কিংবা আশপাশের দোকানদার, পাশে যেহেতু গুলিস্তান, কারোর সাথে কি কথা হয়েছে, তারা প্রথমে কি দেখতে পেয়েছে এবং ফায়ার সার্ভিসে এসে কি কাজ শুরু করেছেন কিনা? মূলত 1:52 মিনিটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর পরেই কিন্তু 1:54 মিনিটে এখানে ফায়ার সার্ভিসের যারা
ইউনিট রয়েছে, প্রথম যে ইউনিটটা এটা 2 মিনিটের মধ্যে চলে আসে, অর্থাৎ এটি কিন্তু ভেতরেই ছিল। ফায়ার সার্ভিসের যেই ইউনিট সচিবালয় যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে একটা ইউনিট থাকে, সেই ইউনিটটা প্রথমে অগ্নি নির্বাপনের চেষ্টা করে, কিন্তু তখন যখন তারা ব্যর্থ হয় সেই মুহূর্তে কিন্তু তারা অন্য যে ইউনিটগুলো রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি তলব করে। তখন আমরা যখন এখানে এসে পৌঁছাই সেই সময়টাতে এখানে 4টি ইউনিট কাজ করছিল এবং আমরা দেখতে পেয়েছি যে তাদের আসলে চেষ্টার ত্রুটি এটা বলা সম্ভব নয়, কেননা একটির পর একটি ইউনিট কিন্তু এখানে যখন দেখছে যে আগুনের ভয়াবহতা বাড়ছে তখন কিন্তু একটির পর একটি ইউনিট আসছে। তবে এখানে যারা উপস্থিত ছিলেন সেই সময় যারা দেখেছেন, যেহেতু একেবারে মাঝরাত খুব বেশি মানুষ ছিলেন না, আর যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রবেশাধিক সংরক্ষিত, সবাই এখানে আসলে প্রবেশও করতে পারেনি, যে কারণে কিন্তু এখানে জনসমাগম কম হয়েছে। তবে তারা একটি শঙ্কা করেছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে শঙ্কিত যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটাই কি দুর্বল যে এখানে প্রথমে 6 তলায় আগুন, সেখান থেকে 9 তলা, সেখান থেকে 5 তলা, এবং এটি আস্তে আস্তে বিস্তার লাভ করা বলতে কি এক জায়গা থেকে বিস্তার লাভ করে অন্য জায়গায় ছড়িয়ে যাওয়া নয়, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন ফ্লোরে অর্থাৎ তলায় ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লাগা, এটিকে তারা আসলে একটু ভিন্নভাবে দেখছেন। ভেতরে আমরা দেখছিলাম যে দমকল বাহিনী কর্মীরা প্রবেশ করেছে, যারা প্রবেশ করেছেন এমন কারোর সাথে কথা হয়েছে কিনা, এবং আপনি যেটি বলছেন যে একসাথে সবগুলো একসাথে সবগুলো কক্ষে না, কিছু ভিন্ন ভিন্ন কক্ষে আগুন একই সাথে কিভাবে সম্ভব, এই বিষয়ে কি তারা কিছু জানিয়েছে কিনা? না, আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিলেন তারা আসলে বের হননি, এবং মূলত ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা যিনি রাস্তা পার হতে গিয়ে পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হতে গিয়ে যখন নিহত হন, এরপর থেকে আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা অর্থাৎ যারা কর্মী ছিলেন তাদেরকে কিন্তু ওভাবে বাইরে বের হতে দেওয়া হয়নি। এই যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেগুলো একপাশেই রাখা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সচিবালয়ের ভেতরে আসলে গাড়ি রাখার খুব বেশি জায়গা নেই, এই কারণে শুধুমাত্র 2টি অত্যাধুনিক ল্যাডার রাখা হয়েছে। সেই ল্যাডার 2টি দিয়েই মূলত আগুন নির্বাপনের কাজ চলছিল, এবং আমরা দেখেছি যে এরই মাঝে অনেকগুলো যারা ফায়ার সার্ভিসের যে আধুনিক যন্ত্রাংশ আছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় নিয়ে আসা হয়েছে, এবং সেটি দিয়ে কিন্তু তারা কাজ করছেন। তবে তারা আদতে কিভাবে আগুন লেগেছে বা ভেতরে কি হয়েছে সেটি কিন্তু আলাদাভাবে আমাদেরকে বলেননি। তবে আমরা কিছু সময় পর পর ভেতর থেকে টুকটাক ভিডিও পাচ্ছিলাম, সেই ভিডিওর মধ্যে থেকে আসলে দেখছিলাম যে ভেতরে আসলে ভীষণ ক্ষতিগ্রস্ত বা ভস্মীভূত হয়ে গেছে, যেটি কিন্তু কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে সংবাদ সম্মেলনে আলাদাভাবে কিন্তু বললেন। এটি একমাত্র ব্রিফিং ছিল, এর বাইরে তেমন কেউ কথা বলেনি। ধন্যবাদ আপনাকে। যেটি যারা ছিল যে বায়ুজিৎ স্যার আমাদের সহকর্মী, তিনি শুরু থেকেই যেটি বলছিলেন যে এখন পর্যন্ত ভেতরে যারা প্রবেশ করেছেন তারা যেহেতু বের হয়ে কোনো ব্রিফিং করেননি, শুধুমাত্র ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক রয়েছেন তিনি কথা বলেছেন। প্রাথমিকভাবে তিনি যেটি বলছেন যে একটি বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো একটি ঘটনা হতে পারে, তবে এত বড় একটি ঘটনা সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শুধুমাত্র এই বৈদ্যুতিক গোলযোগের কারণে এমন একটি ঘটনা কিনা সেটি এখনই নিশ্চিতভাবে যেহেতু কেউ বলছে না, সেক্ষেত্রে আমরাও বলছি না। আমরা এটি যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, এবং যেহেতু এখানকার যারা এসেছেন তাদেরও চাওয়া যে এখানে যেহেতু গুরুত্বপূর্ণ নথিগুলো রয়েছে সেগুলো যাতে সংরক্ষিত থাকে এবং সেগুলো যাতে অক্ষত থাকে। আবারও আগুন এখন পর্যন্ত দমকল কর্মীরা যেই আমরা যেটি দেখি সেটি কিন্তু চলমান রয়েছে, এবং দমকল কর্মীরা চেষ্টা করছেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে সেটি আমরা এখন দেখছি। বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের যে নিরাপত্তা সেটি তো রয়েছে, এবং আমরা যেটি দেখছি এখন পর্যন্ত 20টি ইউনিট এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের, এবং এই 20টি ইউনিট যে কাজ চলমান রেখেছে এবং তাদের যে কাজ সেটি কিন্তু চলছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেহেতু এখন পর্যন্ত শুধুমাত্র বৈদ্যুতিক গোলযোগ ছাড়া কোনো কারণ এখন পর্যন্ত বলেনি, সেক্ষেত্রে আমরা খালি চোখে যেটি দেখছি যে এখানকার প্রত্যেকটি কক্ষে যদি খেয়াল করা যায় প্রত্যেকটি কক্ষেই এসি রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। আমরা নানা সময় এই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের
কারণে অর্থাৎ এসি বিস্ফোরণে অনেকেই আহত নিহতর ঘটনা, বড় ঘটনা আমরা কিন্তু দেখেছি। এবং সচিবালয়ে যতগুলো ভবন রয়েছে প্রত্যেকটি ভবনে যদি আপনি খালি চোখেও তাকান, আপনি শুরুতে যেটি চোখে পড়বে আপনার এসি চোখে পড়বে। অর্থাৎ এত বেশি এসি সচিবালয়ের রয়েছে, যেটির আসলে অনেকটা উদ্বেগও বাড়ায় যে একটি যদি কোনোভাবে বিস্ফোরণ কিংবা নানা কিছু হয় সেক্ষেত্রে কত বড় ঘটনা হতে পারে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত আপনাকে যদি দেখি এই ভবনের দক্ষিণ এবং উত্তর পাশ সব পাশে আমি দেখেছি যে ভবনের একটি বলা যায় যে একেবারে শেষ প্রান্ত অর্থাৎ দুই প্রান্তে আগুনের যে অবস্থা সেটি বোঝা যায়। এবং বড় করে যদি আমরা দেখাতে চাই সেক্ষেত্রে বলা যায় যে যেটি আমাদের সহকর্মী সাদও বলছিলেন যে শুধুমাত্র যে এক পাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি এরকম নয়, দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় কক্ষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটি বলা হচ্ছিল 7, 8, 9 তলার যেই কক্ষগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে কক্ষগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেগুলো কিন্তু একেবারে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে। এবং আপনাকে যদি একটু আগে থেকে বলতে চাই সেক্ষেত্রে সে ভোর রাত বলা যায়, একেবারে মাঝ রাত এবং এই আজকে দিবাগত রাতে একটা 52 মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার যে সংবাদ সেটি পায় এবং তারা 1:54 মিনিট থেকে এই আগুন নির্বাপনের নিয়ন্ত্রণে আনার যে কাজ সেটি তারা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম, এই 7 নম্বর ভবনের যে দপ্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দপ্তর। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এখানে অস্ত্র বিভাগ রয়েছে, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় রয়েছে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কিন্তু এটার ভেতরেই। অর্থাৎ বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ বিভাগগুলো বাংলাদেশের এবং এখানে কত গুরুত্বপূর্ণ নথি এবং গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হতো বাংলাদেশের এইসব বিভাগের। এবং সেখানে যেই যদি কোনো গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয় সেটি কতটা ক্ষতিকর, কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যখন বাংলাদেশের বিনির্মাণের কাজ চলছে, গণ অভ্যুত্থানের পর যখন চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের সংস্কার বিনির্মাণ, তখন যদি এমন একটি ঘটনায় বাংলাদেশের কোনো নথি কিংবা কোনো গুরুত্বপূর্ণ সংস্কারে এটির প্রভাব পড়ে সেটি নিশ্চয়ই কাম্য না কারোই, এবং আমরাও সেটি চাইব না। এবং এখানে যারা আছেন সারা বাংলাদেশে কোনো মানুষই চাইবেন না নিশ্চয়ই। এবং সংস্কার যে কাজ চলছে সেটি কিন্তু এই সচিবালয় থেকে, যেহেতু যারা উপদেষ্টারা রয়েছেন তারা এখান থেকে তাদের দপ্তরই এখান থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো আসে এবং বাংলাদেশের নতুন বিনির্মাণে এবং সংস্কারে এই জায়গা থেকেই গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান এবং সিদ্ধান্তগুলো আসে। সেক্ষেত্রে এটির সুরক্ষায় কোনো অবহেলা ছিল কিনা সেটিও এখনো যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, নাকি এটি দুর্ঘটনা সেটিও এখন সময়ের বিষয়। যে যখন আসলে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেহেতু সচিবালয়ের 2-1 কর্মকর্তা কর্মচারীকে আমরা কিন্তু দেখতে পেয়েছি, যেহেতু অফিস শুরুর সময় কিছুক্ষণ পরেই অনেক কর্মকর্তার অফিস টাইম, সেক্ষেত্রে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে কয়েকজন, এবং তারা মুঠোফোনে তাদের যে ভবনের এই চিত্র সেটি কিন্তু ফ্রেমবন্দি করছেন, যদিও তাদের কাছে এটি কাম্য ছিল না। তারাও আসলে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা দেখছি যে এই সকাল 9টা থেকে সচিবালয়ের কার্যক্রম শুরু হবার কথা থাকলেও বিভিন্ন বিভাগের যারা কর্মচারী বিশেষ করে যারা রয়েছে তারা কিন্তু চিন্তিত হয়ে খুব ভোরে এখানে চলে এসেছেন এবং তারা আসলে খুব চিন্তা নিয়ে এই ভবনগুলোর দিকে তাকিয়ে আছেন এবং তারা আশঙ্কা করছেন যে আসলে ভিতরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন যে এই
অগ্নিকাণ্ডের ব্যাপারে আসলে তারা চিন্তিত। সচিবালয়ের এই ভবনগুলোর আসলে যে বর্ণনাটা সেটা হলো যে করিডর রয়েছে, সারি এক একটা করিডরের পাশে এই যে ভবন যে রুমগুলো সেগুলো অনেকটা এই হোটেল কক্ষের মতো করেই আসলে সাজানো। তো যেটি আমরা দেখছি যে এই করিডরগুলো ধরে ধরে এই ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা বা সদস্য যারা রয়েছে তারা এখন এই 7 নম্বর ভবনের বিভিন্ন ফ্লোরে যাচ্ছেন, করিডোর ধরে ধরে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন এবং তারা হেঁটেই এখানে প্রবেশ করেছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একজন সদস্য তারা এখন ছাদেও পৌঁছেছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে এই অগ্নিকাণ্ডের কারণ কি বা প্রাথমিকভাবে তারা এই আলামতগুলো সংগ্রহ করছেন। আসলে নির্বাপনের যে কাজ সেটি কিন্তু শেষ হয়নি, সেটি কিন্তু এই পানি এখনো পর্যন্ত যে লাইন নতুন সংযোজন করা হয়েছে সেটি দেখলেই বোঝা যায়। এবং তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছে, যেহেতু একটি এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাগজপত্র রয়েছে, সেক্ষেত্রে তারা চাইলেও মানে দ্রুত যে নিয়ন্ত্রণে নিয়ে এসে সবকিছু আগুন নিভিয়ে ফেলে নির্বাপনের কাজ শেষ করে ফেলবে, বিষয়টি তেমন নয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, তবে এর পরবর্তী যে কার্যক্রম সেটি তারা বলছেন আর জটিল। যদি কোনো কাগজপত্র, কোনো নথি গুরুত্বপূর্ণ সেগুলো যদি সবশেষ যে উদ্ধার করার যে বিষয়গুলো তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটের 10 থেকে 15 জন সদস্যকে ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন যে তারা আরেকটি ইউনিটের যে সদস্যরা তারা ভেতরে প্রবেশ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো ফায়ার সার্ভিসে অনেকগুলো ইউনিট থেকে যারা হচ্ছে অনেকেরই আজকে ছুটি ছিল কিংবা তাদের এখনই অফিস শুরু হয়নি, এমন অনেককেও আমরা দেখেছি তাদের যেই স্বাভাবিক পোশাক সেটিতে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা সেটি তারা করছেন। 19টি ইউনিট 10টি স্টেশন থেকে তাদের যে কর্মীরা রয়েছেন তারা ভেতরে বাইরে যতগুলো জায়গাতে রয়েছে সেখানে নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, নির্বাপনের যে কাজটি সেটি তারা করছেন। আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই, আজকে যাদের সচিবালয়ে কাজ এবং জনসাধারণ অনেকে সেবা পাওয়ার ক্ষেত্রে অনেকেই আসতে হয়, তাদের আজকের কাজটি হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, যেহেতু ইতিমধ্যে অফিসের সময় শুরু হয়ে গেছে। এখনকার যে পরিস্থিতি, এখানে খুব আজকের দিনে হয়তো কর্মঘণ্টা পার হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এত বড় একটি ঘটনা যেটি বাংলাদেশের ইতিহাসে এমন বড় নজির নেই বললেই চলে। এবং এই সচিবালয়ে আমরা দেখিনি কখনো এমন অবস্থা। তো সেই ক্ষেত্রে এখানকার যে বর্তমান অবস্থা, সেক্ষেত্রে আজকের যে বিভিন্ন বৈঠক কিংবা গুরুত্বপূর্ণ যে বৈঠকগুলো রয়েছে সেগুলো হয়তো বাতিল হবে, যদিও সেটি তাদের নিজস্ব বিষয়। তবে আমরা এখন পরিস্থিতি যেটি দেখছি, কর্মচারী কেউ কিন্তু প্রবেশ করতে পারছেন না। এবং আমরা এখানে লাইন ধরে যে যাদেরকে দেখতে পাচ্ছি এনারা সকলেই সচিবালয়ের কর্মচারী। এবং আমরা এখানকার একজনের সাথে একটু কথা বলতে চাই, যে ওনারা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কোন মন্ত্রণালয় এবং 7 নম্বর ভবনে কি আপনার মন্ত্রণালয় কিনা, এবং আপনাদের অফিসের সময় শুরু হওয়ার কখন? তো অন্য ভবনে হলে আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা কি বলা হচ্ছে? যেহেতু একটা বড় দুর্ঘটনা ঘটেছে ভিতরে, এখন এত বড় ঘটনা, এখন আমরা অন্য মন্ত্রণালয়, যদিও আমরা কৃষি মন্ত্রণালয় 4 নম্বর ভবন আমাদের, কিন্তু নিরাপত্তার স্বার্থে সবাইকে আপাতত ঢুকতে দিচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপাতত এইভাবেই আমাদেরকে জানাইছে থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা কেউ ঢুকতে পারবো না। এই লাস্ট আপডেট আমাদের। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কোন ভবনের এবং 7 নম্বর ভবনে কোন কোন মন্ত্রণালয়গুলো আছে এবং ক্ষতিগ্রস্ত আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে কোন কোন মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে? আচ্ছা, আমাদের হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা 1 নম্বর ভবনে, এতে কোনো সমস্যার কথা আমরা শুনতে পারি নাই। তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে 7 নম্বর ভবন, যেখানে কিনা যুব ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এই বিভাগগুলো আছে, তাছাড়া সড়ক আছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মানে তো ডাক ও টেলিযোগাযোগ এই সংক্রান্ত মন্ত্রণালয় আছে। তো ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে উপরের ভবনগুলো, যেখানে সড়কের কিছু অফিস থাকার কথা, কারণ 8 তলা এবং তার উপরে ওই ভবনগুলো থাকে, এবং ডাক
টেলিযোগাযোগ এইগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করতেছে। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে এখান থেকে দেখা যাচ্ছে কোন মন্ত্রণালয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা খবরে বলতে পারছি যে স্থানীয় সরকার, আর্থিক প্রতিষ্ঠান, সড়ক এবং ওই ডাক টেলিযোগাযোগ, এই চারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, মানে যতটুকু আমরা জানতে পারছি। মানে আমাদের হ্যাঁ আমাদের একজন কলিগ, উনি আর ওই মন্ত্রণালয়, উনি আমাদের গাড়িতে আসছেন, উনি বললেন ওনাদের একবার কিছু বাকি নেই, এই আমরা জানতে পারছি তার মাধ্যমে। আমরা এখানে যারা নিয়মিত অফিস করেন এমন 2-3জনের সাথে কথা বলেছি, দেখেছেন তারা যেটি বলছে যে ডাক টেলিযোগাযোগ এবং আর্থিক বিভাগ যেটি রয়েছে এবং এই মন্ত্রণালয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার তারা সংখ্যা দেখছেন, যেহেতু তারা প্রত্যেকটি কক্ষ চেনেন, বাইরে থেকেও বোঝা যাচ্ছিল। তারা বলছিলেন অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, ডাক টেলিযোগাযোগ, সড়ক পরিবহন, এই মন্ত্রণালয়গুলো তো যেহেতু, এবং শ্রম মন্ত্রণালয় 7 নম্বর বিল্ডিংয়ে রয়েছে, এই মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তারা বলছে। যদিও ভেতরের কি পরিস্থিতি, আমরা কয়েকটি ভিডিও আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঠানো হয়েছে যারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখছি ভেতরে ভয়াবহ আগুনের এবং সবশেষ নির্বাপক নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু তথ্য পাইনি বলা যায়। ভেতরের নথিগুলো সব সংরক্ষিত আছে কিনা এখন একটু দেখা বিষয়, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসবেন, তারপরে পরিদর্শন শেষে হয়তো সাংবাদিক কথা বলবেন, তখনই আমরা সব পরিস্থিতি পারবে। কথা বললাম, এই মন্ত্রণালয়গুলো কিন্তু যে তরুণ উপদেষ্টা রয়েছে, শিক্ষা প্রতিনিধি থেকে করা যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের যে দুটি মন্ত্রণালয় সেগুলো কিন্তু এই ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে এবং ফায়ার সার্ভিসও কিন্তু আমাদেরকে তেমনটি আভাস দিয়েছেন। এখন সবচেয়ে দেখার বিষয় যে এই বিচ্ছিন্নভাবে একই ভবনের কয়েকটি একই সময়ে আগুন লাগার মতো একটি ঘটনা ঘটে, সেটি যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, সেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা তদন্ত করে এবং তারা পরিদর্শন করে আসলে সবশেষ যে পরিস্থিতি সেটি বোঝা যাবে। আমরা আগুনের লাগার যে ঘটনা, প্রথমেই তো একটি গুরুত্বপূর্ণ এমন একটি জায়গায় এভাবে আগুন লাগার যে বিষয়টি, সেটি তো উদ্বেগ বাড়িয়েছি। তবে সবশেষে এখন মানুষের যেটি চাওয়া এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী যারা এখানে কাজ করেন, তাদেরও কিন্তু একই ধরনের চাওয়া যে কোনো গুরুত্বপূর্ণ নথি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা এখন একেবারে সবশেষ 1 নম্বর ভবনের সামনের যেই মূল যে গেটটি রয়েছে তার সামনে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং পুলিশের একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রাখা হয়েছে এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সচিবালয়ে, তাকে আজকে এখনই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু একটি নিরাপত্তার বিষয়, নিরাপত্তা এবং ভিতরে পরিদর্শন ভবনের সবশেষ যে কাজ সেগুলো চলমান রয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র তদন্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং নিরাপত্তার সাথে যারা জড়িত তাদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। জনসাধারণ এবং এখানকার যারা চাকরি করেন এসব কর্মকর্তা কর্মচারীকে এখনই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। আমরা এখানে যেটি দেখেছি, সরকারের যে ঊর্ধ্বতন যারা 2-1জনকে আমরা দেখেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আসা পর্যন্ত এখন পর্যন্ত কেউ কথা বলেননি এবং তারা যেটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন, তিনি পরিদর্শন করবেন, পরিদর্শন শেষেই মহাপরিষদ তিনি এসেছেন। আমরা যেটি দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এসেছেন এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলেন এই 8:45 এবং আমরা দেখছি যে শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তার সাথে যারা নিরাপত্তার সাথে যারা থাকার কথা তারা রয়েছে এবং বাকিদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু এখনই প্রবেশ করেছেন, তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষেই মূলত তিনি কথা বলবেন এবং জানাবেন যে সবশেষ কি পরিস্থিতি এবং
তিনি কি দেখেছেন এবং তার পরিদর্শন শেষে মূলত আমরা সবশেষ যে পরিস্থিতি সেটি জানাতে পারবো এবং যাতে কোনো জনসাধারণ কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একেবারে বাড়তি একটি ব্যবস্থা, যেটি নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু প্রত্যেকটি গেটের, এটি 1 নম্বর গেট সচিবালয়ের এবং এটির সোজা সামনেই বাম পাশে প্রবেশ করলে বাম পাশে 1 নম্বর ভবন এবং সোজা 7 নম্বর ভবন, যেটি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যেটি দেখছি মহাপরিচালক তিনিও কিন্তু প্রবেশ করেছেন এবং তারা পরিদর্শন শেষে মূলত সবশেষ যে পরিস্থিতি সেটি খোলা থাকা যেটি রয়েছে সচিবালয় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তিনি সবশেষ যে পরিস্থিতি সেটি তিনি পরিদর্শন করবেন এবং তার সাথে নিরাপত্তার স্বার্থে যারা যাওয়ার তারাই শুধু গিয়েছেন এবং যারা তদন্ত কাজে করবেন সেই আইন শৃঙ্খলা বাহিনীর 2-1জনকে আমরা দেখেছি, তারা হয়তো ভেতরে প্রবেশ করবেন। তবে এখনকার যে অবস্থা আমরা সেভাবে এত বেশি পাচ্ছি না, তবে সেটি কিন্তু আছে এবং কয়েকটি সেটি ডান পাশের অংশ থেকে বলা যায় যে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ গুলিস্তানের পাশের যে অংশটি রয়েছে সেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তারা ল্যাডার দিয়ে ক্রেন দিয়ে উপরে উঠে এখন পর্যন্ত ভেতরে ধোঁয়া দেখে মনে হচ্ছে যে ভেতরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে যেহেতু পুড়ে গেছে অনেক কিছু, সেজন্য ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে সেটি কিন্তু আমরা এখনো দেখছি। তবে অন্য পাশ থেকে, তার ঠিক বিপরীত পাশ থেকে শুরুতে যেখানে আগুনের যে সূত্রপাত সেখানে কিন্তু এখন ধোঁয়া দেখা যাচ্ছে না, সেটি পুরোপুরি নির্বাপন বলা যায়। তবে সচিবালয়ের গুলিস্তানের যে অংশটি 7 নম্বর বিল্ডিং এ সেখানে এখন পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে এবং এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে আমরা যেটি কথা বলে আমরা যেটি জেনেছি যে তাদের যে 19টি ইউনিট, সে 19টি ইউনিট নিরলসভাবে চেষ্টা করছেন। 10টি স্টেশনের কথা তখন বলছিলাম, শুধুমাত্র এটির আশপাশের যে স্টেশনগুলো সেটি কিন্তু না, সচিবালয়, সিদ্দিকবাজার, তেজগাঁও, পলাশী, সদরঘাট, লালবাগ, বারিধারা, পূর্বাচল, উত্তরা ও খিলগাঁও, অর্থাৎ এই অঞ্চল ছাড়িয়ে বারিধারা, পূর্বাচল, উত্তরা, খিলগাঁও থেকেও কিন্তু ইউনিটগুলো এখানে এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে ব্রিফিং করা হবে, তেমনটি আমরা হয়তো জানতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে যেটা আরো কিছু আগে আমরা দেখেছি, প্রায় 5-7 মিনিট আগে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে তিনি পরিদর্শনের হয়তো শেষ করেই এখানে এসে যে কথা এবং সাংবাদিকদের সাথে যে ব্রিফিংটি সেটি করবেন, কি পরিস্থিতি এবং তিনি কি দেখেছেন এবং তার পরিদর্শন শেষে মূলত আমরা সবশেষ যে পরিস্থিতি সেটি জানাতে পারবো এবং যাতে কোনো জনসাধারণ কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একেবারে বাড়তি একটি ব্যবস্থা, যেটি নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু প্রত্যেকটি গেটের, এটি 1 নম্বর গেট সচিবালয়ের এবং এটির সোজা সামনেই বাম পাশে প্রবেশ করলে বাম পাশে 1 নম্বর ভবন এবং সোজা 7 নম্বর ভবন, যেটি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যেটি দেখছি তার সাথে ফায়ার সার্ভিস যাবেন এবং এতক্ষণ কিছুটা খোলা থাকলে এখন 1 নম্বর যে গেট রয়েছে সচিবালয় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এসেছেন তিনি সবশেষ পরিস্থিতি সেটি তিনি পরিদর্শন করবেন এবং তার সাথে নিরাপত্তার স্বার্থে যারা যাওয়ার তারাই শুধু গিয়েছেন এবং যারা তদন্ত করবেন তারা হয়তো ভেতরে করবেন। তবে এখনকার যে অবস্থা, আমরা ধোঁয়া সেভাবে
এতক্ষণ যে বেশি ছিল সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। তবে এই পুরো এলাকায় এখন পর্যন্ত বলা যায় ধোঁয়ার যেই গন্ধ সেটি কিন্তু আছে এবং কয়েকটি ভবন থেকে একেবারে উপরে 9 তলার যে ভবন সেটি ডান পাশের অংশ থেকে বলা যায় যে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ গুলিস্তানের পাশের যে অংশটি রয়েছে সেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তারা ল্যাডার দিয়ে ক্রেন দিয়ে উপরে উঠে এখন পর্যন্ত ভেতরে ধোঁয়া দেখে মনে হচ্ছে যে ভেতরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে যেহেতু পুড়ে গেছে অনেক কিছু সেজন্য সেখানে ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে সেটি কিন্তু আমরা এখনো দেখছি। তবে অন্য পাশ থেকে তার ঠিক বিপরীত পাশ থেকে শুরুতে যেখানে আগুনের যে এখন দেখা যাচ্ছে না সেটি পুরোপুরি নির্বাপন বলা যায়। তবে সচিবালয়ের যে অংশটি 7 নম্বর বিল্ডিং সেখানে এখন পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে এবং এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে আমরা যেটি কথা বলে আমরা যেটি জেনেছি যে তাদের যে 19টি ইউনিট সে 19টি ইউনিট নিরলসভাবে চেষ্টা করছেন। 10টি স্টেশনের কথা তখন বলছিলাম, শুধুমাত্র এটির আশপাশের যে স্টেশনগুলো সেটি তো না, সচিবালয়, সিদ্দিকবাজার, তেজগাঁও, পলাশী, সদরঘাট, লালবাগ, বারিধারা, পূর্বাচল, উত্তরা ও খিলগাঁও, অর্থাৎ এই অঞ্চল ছাড়িয়ে বারিধারা, পূর্বাচল, উত্তরা, খিলগাঁও থেকেও কিন্তু ইউনিটগুলো এখানে এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে ব্রিফিং করা হবে, তেমনটি আমরা হয়তো জানতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে যেটা আরো কিছু আগে আমরা দেখেছি প্রায় 5-7 মিনিট আগে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে তিনি পরিদর্শনের হয়তো শেষ করেই এখানে এসে যে কথা এবং সাংবাদিকদের সাথে যে ব্রিফিংটি সেটি করবেন এবং সেই প্রস্তুতি আমরা দেখছি। তবে যেটি বলছিলাম যে 19টি ইউনিটের যে প্রচেষ্টা সেটি চলমান রয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যে এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক হয়তো কথা বলবেন এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো নিশ্চিত করতে পারবেন যে মূলত কে কথা বলবেন। তবে আমরা যেটি ভেতরে যেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটি শঙ্কা রয়েছে, যেটি ভবনে যে অর্থ মন্ত্রণালয় যেগুলো রয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম কর্মসংস্থান, যুব ক্রিয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো সচিবালয়ের সামনের সড়ক থেকে দর্শক যেই খবরটি আপনাদেরকে আমরা এই সচিবালয়ের এখান থেকে জানাচ্ছিলাম সেটি হলো এবং এখনো বিভিন্ন এই সচিবালয়ের ভেতর ঢুকেছেন আদিলুর রহমান, উনিও ঢুকেছেন এবং তার ঘিরে এই 5 নম্বর গেইটে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। তিনি এই কর্মকর্তাদের এই ভেতরে প্রবেশের খবরটি সেও কভার করছে। আমি সিফাতের কাছে যেতে চাই। সিফাত, এই সচিবালয়ের ভেতরে 11টি বিল্ডিং রয়েছে, 11টি ভবনে অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে, যেখানের মধ্যে আমরা যেটি দেখছি একটি বিল্ডিংয়েই আগুন ধরেছে, বাকি বিল্ডিং সহ এবং ওই ভবনেরও 5 তলা পর্যন্ত আমরা যেটি দেখেছি অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে। সেখানে যারা কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের আজকে যেহেতু অফিসের এবং শেষ কর্মদিবস সপ্তাহের, সেক্ষেত্রে আজকের যে কাজের চাপ সেটি কিন্তু একটু বেশি, যার কারণেই এই কর্মচারীদেরকে অনেকক্ষণ আটকে রাখার পর মূলত এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে 5 নম্বর গেট দিয়ে। আমরা যেখানে এই মুহূর্তে রয়েছি এই 5 নম্বর গেট দিয়ে কর্মচারীদেরকে প্রবেশ করার যে অনুমতি সেটি দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে লম্বা লাইন ধরেই তারা ভেতরে প্রবেশ করছেন এবং এখানে একটি ভিড়ের সৃষ্টি হয়েছে। যেহেতু বলছিলাম যে এতগুলো মন্ত্রণালয়ের হাজারখানেক যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ভেতরে এখান দিয়ে প্রবেশ করছেন এবং সচিবালয়ের যেই নিয়মিত যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলমান থাকার কথা এবং সেটি চলমান রেখেছেন। এবং আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার, সেক্ষেত্রে আজকের একটু কাজের চাপ সেটি
বেশি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠকও আজকে হওয়ার কথা রয়েছে সচিবালয়ে। সেগুলো এখন পর্যন্ত বাতিল হয়নি, কিন্তু সেগুলো চলবে কিনা কিংবা কখন নাগাদ হবে সেটিও আসলে কর্মকর্তা কর্মচারীরা সেটি এখন পর্যন্ত সেভাবে জানাননি। তবে যেহেতু অফিসের সময় শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আমরা যেটি দেখেছি আরও 2 ঘন্টা আগে থেকেই এখানে সচিবালয়ে যারা চাকরি করেন তারা সকলে এখানে এসে অপেক্ষা করছেন এবং এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা বলা যায় না, ভয়াবহ ঘটনা ঘটে গেল যেটি ইতিহাসে কখনো ঘটনার সাক্ষী হয়নি। দেশ সচিবালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগেছে। মানে আমাদের কি নির্দেশনা হয়েছে আপনি একটু বলে যান প্লিজ, একটু লাইভে একটু বলে যান। না 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 আপনি দয়া করে না, আপনি যে কেন দিয়েছে আমরা কি করব আপনাদের বলবেন যে আমাদের নির্দেশনা কি এই গতি ঢোবে আমি জানি। আচ্ছা আপনি আমাকে টানাটানি না করে যে আমার নির্দেশনা কি একটু বলেন প্লিজ। এই গতি ঢোকবে না এই আমি জানি, আমাকে কে বলেছে? আচ্ছা এরা কেউ সম্পূর্ণভাবে কেউ মানে বক্তব্য দিচ্ছে না বা কথা না এবং না না আমরা ভাই লাইভে আমাকে বুঝে আমাদেরকে ঠেলাঠেলি না করে হ্যাঁ ঠেলাঠেলি করে না না কে নির্দেশ দিয়েছে কেন থাকা যাবে না? আমাদের তো পিআইডি পাস আছে। না 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 আচ্ছা তাহলে এই একটু বলেন, আমরা সরে যাচ্ছি কিন্তু না দয়া করে আমরা তো দয়া করে না শোনেন আমি বলতেছি যে আপনি কর্মকর্তা বলেছে সেই তথ্যটি তারা জানাতে পারছে না। আসলে মানুষের তো একটা আগ্রহ আছে, যেহেতু সচিবালয়ের 7 নম্বর ভবন, এখানে 7টি মন্ত্রণালয় আছে, এখানে অগ্নিকাণ্ডের পর কি ঘটনা ঘটেছে এটি আসলে জানার আগ্রহ আছে। যারা কর্মকর্তা এখানে কর্মচারী তারাও আসলে বিস্তারিত জানতে চান, ভেতরের চিত্রটা দেখতে চান। আসলে এখানে আইন শৃঙ্খলা সমস্ত কর্মকর্তা রয়েছেন এভাবে বাধা দিচ্ছেন। সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে আসলে প্রবেশ পাস দরকার, যেটি আমাদের কাছে আছে, পিআইডি থেকে এই পাসটা দেওয়া হয়, কিন্তু এই পাস দেখানোর পরও কিন্তু এবং এটা নির্দেশনা কোন পর্যায় থেকে এসেছে বা কোন কর্মকর্তা বলেছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এই ব্যাপারেও তারা স্পষ্ট করছেন না। এখানে আমার যিনি ভিডিও জার্নালিস্ট আসছেন তাকে একটু টেনে হিচড়ে বের করার চেষ্টা করছেন বা এই পরিস্থিতি। তবে যেটা বলতে পারি যে যেহেতু 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড হয়েছে, একটা নিরাপত্তার ব্যাপার তো এখানে আছে। এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, আর্মির সদস্যরা রয়েছে, বিজিবিকেও আমরা দেখলাম তারা একটা নিরাপত্তা দিয়ে রেখেছে, কিন্তু একই সঙ্গে অন্যান্য ভবনগুলোতেও কিন্তু কার্যক্রম হয়তো চলবে, যে কারণে এই কর্মকর্তা কর্মচারীরা এখানে প্রবেশ করছে। কিন্তু 5 নম্বর যে গেটটা এটি শুধুমাত্র ডেডিকেটেড রাখা হয়েছে, উৎসর্গিত রাখা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের ঢোকার জন্য, এবং যে কারণে একটা জটলা তৈরি হচ্ছে। এই যারা কর্মকর্তা কর্মচারী তারাও আমাদেরকে এটাই বলছেন যে এটাকে একটু আমরা এখানে আছি, যেটি বলছি যে আমরা দর্শক ভেতরের দিক থেকে আসলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিটা কেমন, ছবিটা কেমন, এই বিষয়টা দেখানোর আসলে আমাদেরও আগ্রহ রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার কর্মকর্তা কর্মচারী তারা এখানে পাশ দেখিয়ে ঢুকছেন, কিন্তু এখানে যারা উপস্থিত সংবাদকর্মী তাদেরকে পাশ দেখানো সত্ত্বেও এখানে দায়িত্বরত যারা পুলিশ সদস্য রয়েছেন তারা ঢুকতে দিচ্ছেন না, এবং এর যে কেন ঢুকতে দেবে না এর সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু তারা বলতে পারছে না, যে কারণে আসলে আমরা একটু সংশয়ে আছি। সুনির্দিষ্ট কারণ নিরাপত্তার সাথে সেটি সংবাদকর্মীরাও মেনে চলবে, কিন্তু আসলে কি মাপের কর্মকর্তা এই নির্দেশ দিয়েছেন, আদৌ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন কিনা, কিভাবে বলেছেন, এই বিষয়গুলো আসলে এখানকার দায়িত্বরত যারা পুলিশ সদস্য তারা কিন্তু স্পষ্ট করছে না। আমরা যুক্ত হয়েছি সচিবালয়ের 5 নম্বর গেট থেকে। দেখছি যে প্রতিদিনের থেকে আজকের এই চিত্রটা আলাদা। এই সমস্ত কর্মকর্তারা সচিবালয়ে ঢোকার জন্য অনেকগুলো গেট রয়েছে, সেই গেটগুলো সিলগালা বা বন্ধ করে দেওয়ার কারণে 5 নম্বর গেট দিয়ে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা ঢুকছেন, এবং তারা বেশ একটা ভোগান্তির ভেতর দিয়ে ঢুকছেন। তারা অনেকে ভোর সকালে চলে এসেছেন, যেহেতু তাদের যে কর্মস্থল এইখানে, সেই কর্মস্থলে
এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা হচ্ছে। ভবনের কিন্তু প্রায় 7 মন্ত্রণালয় রয়েছে, বিভাগ গুরুত্বপূর্ণ, যে কারণে এই মন্ত্রণালয়গুলোর এখানে নথিপত্র উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যারা এখানে কাজ করেন তাদের মধ্যে তো উদ্বেগ আছে, বাইরে বা এখানে সব পক্ষের মানুষদের মধ্যেই এ ধরনের একটা চিন্তা আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করেছেন, সেই ব্রিফিং খুবই সংক্ষিপ্ত ছিল। সেই ব্রিফিংয়ে উনি যেটা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ড একটা দুর্ঘটনা হতে পারে, তবে এর আসলে মূল কারণ কি সেটা বোঝার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি 5 সদস্যের, 7 সদস্যের, 9 সদস্যের কিংবা 11 সদস্যের হতে পারে। আমরা যেটি দেখছি যে এইখানেও সংবাদকর্মীদের কিন্তু ঢুকতে দেওয়ার ক্ষেত্রে একটা বাধা প্রদান করা হচ্ছে, এবং কেন বাধাটা প্রদান করা হচ্ছে এই বিষয়ে কিন্তু সংবাদকর্মীরা কিন্তু কিছু, মানে এখানে দায়িত্বরত যারা পুলিশ সদস্য তারা কিন্তু কিছু বলছে না। আমরা একটু লাইভে আছি, তো আমরা লাইভ করেন, আমরা বাইরে বের হই, কারণ আপনাদের জন্য আরো অনেক সাংবাদিক আছে, ওরা ঢুকতে দেয়। হ্যাঁ, সাংবাদিকদের তো এখানে কাজ আছে। না ভাই, আসলে নির্দেশনা আছে, এখানে এখন সেটা কেউ নির্দেশনা আমাদেরকে স্পষ্ট করে বললে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু সেটা স্পষ্ট করে বলতে হবে। আপনারা ধাক্কাধাক্কি করছেন, অথচ বলছেন না যে আসলে কারণটা কি। হ্যাঁ, সেই কর্তৃপক্ষকে আমাদের পাশ থাকা সত্ত্বেও কেন সবাই ঢুকতে পারলে আমরা ঢুকতে পারবো না, এগুলো আমাদের জানার ব্যাপার আছে। তো যেটাই আমরা দেখছি যে আসলে এইখানে কিন্তু কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শ্রেণীর মানুষদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র সংবাদকর্মীরাই বাদে। সংবাদকর্মীদেরকে বলা হচ্ছে যে উপরের নির্দেশ আছে যে সংখ্যাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। সচিবালয়ের ওই ঘটনায় প্রথমে 4টি, এভাবে আস্তে আস্তে ইউনিট সংখ্যা বাড়িয়ে প্রায় 19টি ইউনিট, 200-এর বেশি ফায়ার কর্মকর্তা, তারা ফায়ার কর্মচারী, ফায়ার সদস্য, তারা এটি নিয়ন্ত্রণে কাজ করেছেন। যেটি জানিয়ে রাখি যে আমাদের হাতে যে তথ্য আছে তাতে হলো সচিবালয় 7 নম্বর ভবনের যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। একটা আসে যে কিছুদিন আগেও এই সরকার যে সরকারটি যে সরকার বিভিন্ন দুর্নীতি যে স্বরাষ্ট্র এটিকে বলছে, কিন্তু এই যে দুজন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে যে দুজন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে একজন আসিফ মাহমুদ কিন্তু বলেছেন যে এটি নিছক দুর্ঘটনা নয়, এবং তার ভাষায় তিনি যেটা বলেছেন যে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ব্যাপক দুর্নীতির খোঁজ করছে, 1000 কোটি টাকার দুর্নীতির একটা প্রমাণও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এটিকে তিনি ষড়যন্ত্র বলছেন, এবং তার ভাষায় এই ষড়যন্ত্রের সঙ্গে যারাই যুক্ত আছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। এই বলেছেন যে উনি উত্তরবঙ্গে রংপুরের দিকে আছেন এবং তিনি এখনই ঢাকায় ফিরছেন। তো তার কথায় যেটি আমরা বলতে পারি যে সরকারের উপদেষ্টা বা এই উপদেষ্টা এই বিষয়টিকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রাথমিকভাবে যখন বক্তব্য দিয়েছেন বলেছেন যে এর কারণ উদ্ঘাটনে তো একটা কমিটি হবে, কিন্তু তার আগ পর্যন্ত যে এটা একটা দুর্ঘটনাই হতে পারে। যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসে 211 জন কর্মী 211 জন কর্মী তারা এই অগ্নিকাণ্ড নির্বাপনে কাজ করছে এবং তার প্রায় 6 ঘন্টা ধরে চেষ্টার পর সকাল 8টা 5 মিনিটে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, যেটি আমরা দেখছি। মতো সুরক্ষিত এক জায়গায় অগ্নিকাণ্ডের দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে জানাতে পারি আমরা যুক্ত হয়েছি সচিবালয় থেকে। সচিবালয়ের এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখছি সেটি হলো যে এইখানে কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হচ্ছে এবং কাজ দেখে ঢুকতে দেওয়া হচ্ছে এবং ঢুকতে দেওয়ার জন্য সচিবালয়ের সবগুলো এটির জন্য খুলে দেওয়া হয়েছে 5 নম্বর গেট এবং এই 5 নম্বর গেট দিয়েই কর্মকর্তারা ঢুকছেন। ভেতরের চিত্রটা কেমন সংবাদকর্মীদের বাইরে থেকেই সেটি প্রচার করতে হচ্ছে। এর কারণ হলো যে সংবাদকর্মীদের এখনো কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। সংবাদকর্মীরা ভেতরে ঢোকার জন্য বাইরে অপেক্ষমান আছেন। আমরা এই ঘটনার আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সিফাত তাহারিয়ার। চলে যাচ্ছি তার কাছে। সিফাত, আপনি যেখানে আছেন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে দেখছি যে আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে, ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো এসেছে, যে ল্যাডারগুলো নিয়ে এসেছে বড় বড়, সেগুলো এখন সচিবালয়ের সামনে থেকে তাদেরকে এখান থেকে তারা চলে যাচ্ছে এবং 19টি ইউনিট সবশেষ একসাথে কাজ করেছে। তবে এখন ধীরে ধীরে কয়েকটি ইউনিট এখান থেকে কাজ সম্পূর্ণ করে তাদের যে মালামাল যন্ত্রপাতি সেটি নিয়ে তারা চলে যাচ্ছে এবং আমরা যেটি দেখছি এখানেও এখন পর্যন্ত বিজিবি, সেনাবাহিনী, পুলিশের যেই টহল সেটি কিন্তু রয়েছে, র্যাবও রয়েছে কিছু এখানে এবং তাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেটি রয়েছে। তবে দিয়ে তাদেরকে প্রবেশ দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সচিবালয়ের যে 1 নম্বর গেট সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রবেশ করেছিলেন এবং অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টাকে আমরা দেখেছি, তিনিও প্রবেশ করেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তো ইতিমধ্যে কথা বলেছেন। তিনি যেটি বলছেন, একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার উপর নির্ভর করে যে এই আগুনের সূত্রপাত কি এবং এটির কারণ কি, পেছনে কি কারণ রয়েছে। যদিও আমাদেরকে প্রাথমিকভাবে তাদের যে ধারণা সেটি জানিয়েছে, তারা বলছেন যে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত আগুনের সূত্রপাত। তো আমি যেটি দেখছি আমি দেখিনি কখনো যে বিচ্ছিন্নভাবে একটি ভবনের 2 প্রান্তে একই সময়ে 2 কক্ষে আগুন লাগার যে বিষয়টি। অন্য সময় আমরা যেটি দেখি যে আগুন ছড়িয়ে পড়ে, তবে এবার যেটি দেখা গেছে ভবনের এক প্রান্তে প্রথমে আগুনের সূত্রপাত হয়, একেবারে অনেক দূরে অন্য প্রান্তে আবার আগুনের সূত্রপাত এবং কিছুক্ষণ পরে মাঝ বরাবর আগুনের সূত্রপাত হয়। অর্থাৎ এটি ছড়িয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, মুহূর্তে ছড়িয়ে গেছে এমন কথা বলা যাবে না। আমরা যেটি দেখেছি এটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কক্ষে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের 19টি ইউনিট যখন একসাথে কাজ করে তখন তারা নিয়ন্ত্রণে আনতে কিছুটা সক্ষম হয় এবং সকাল 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং নির্বাপনের জন্য সবশেষ তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে নথি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষতি যাতে না হয় সেটি মানুষের চাওয়া এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী তাদেরও একই চাওয়া, যেখানে
যে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে খুব বেশি না হয়, যেহেতু বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে এই 7 নম্বর ভবনে, এবং এই 7 নম্বর ভবনে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বারবার বলছিলাম যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এখানে রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিভাগ রয়েছে, শ্রম কর্মসংস্থান বিভাগ রয়েছে, যুবক্রিয়া বিভাগ রয়েছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রয়েছে, এখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে। আরেকজন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এসেছে, আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকাবাহী একটি গাড়িতে করে এসেছে, তার পুরো গাড়ি সহ হয়তো ভেতরে প্রবেশ করবেন। এবং আমরা একটু দেখতে চাই যে কে এসেছেন, যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, আজকে গুরুত্বপূর্ণ একটি দিন, শেষ কর্মদিবস। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো কে এখানে এসেছেন এবং 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 এখানে ঊর্ধ্বতন কে এসেছেন সেটি আসলে দেখার বিষয়। আমরা যেটি দেখছি ফরিদা আখতার একজন উপদেষ্টা, উনি এসেছেন এবং তিনি ভিতরে প্রবেশ করেছেন, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবং আমরা এ নিয়ে 4 থেকে 5 জন উপদেষ্টাকে দেখেছি যারা সচিবালয়ে প্রবেশ করেছেন। এবং এই যে আজকের যে বিষয়টি সেটি আমরা দেখেছি যে